তো দর্শক, দুপুরে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করি। ব্যাপারটা হচ্ছে আমাদের ইউনুস চার বাত্তিগুল ঝাঁপে লাঠি পড়ে গেছে। ওই যে চালা ঘরের যে দোকান থাকে, বন্ধ করার সময় দেখবেন বাঁশের লাঠিটা নামিয়ে দেয়, চালাটাকে বন্ধ করে দেয়, তাহলে ঝাঁপে লাঠি। এই যে বৈদেশিক বাণিজ্য ফাণিজ্য হতো, এক্সপোর্ট টেক্সপোর্ট যা হতো, ভারত তার চাবিকাঠি মেরে দিয়েছে। এই খবর তো আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন, ফলে পত্রপত্রিকা দেখিয়ে কোনো লাভ নেই। আর কি হতে পারে, কি হতে চলেছে, আমি সেগুলো শুধু আপনাদেরকে জানাবো। দেখুন, আপনারা বলেন যে আপনি আগে ভাগে বলে দেন বলে আবার অনেক কিছু সতর্ক হয়ে যায়। এখানে সতর্ক হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যা হবে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে। এখন এই যে ট্রান্সশিপমেন্ট যে ব্যাপারটা ছিল 2020 সালের জুন মাস থেকে এই সুবিধাটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। বাংলাদেশের কাছে বড় জাহাজ নেই, ইউরোপ আমেরিকায় পাঠাবে, তাই ছোট ছোট জাহাজে পারাদ্বীপ, তারপরে আমাদের যে এতে রয়েছে বিশাখাপত্তনম, সেখানে এসে সমস্ত মালগুলোকে গুদমে রাখতো। বড় জাহাজ এলে পরে বড় জাহাজে সেই মালগুলো তুলে ইউরোপ আমেরিকা পাঠিয়ে দেওয়া হতো। কিছু কিছু হলদিয়া বিমানবন্দরে নামানো হতো, সেগুলো প্লেনে করে যখন বিদেশে যাওয়ার যেগুলো, সেগুলো ফল সবজি ডিম এই যত জিনিস আছে, এই জিনিসগুলো পাঠানো হতো। এখন এই স্থলপথ ছাড়া সমুদ্রের পথটা তো বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? বন্ধ হলো এই কারণে যে চীনে গিয়ে ডক্টর ইউনুস চা গিয়ে চীনে গিয়ে বললেন যে সেভেন সিস্টার এখানে যদি ব্যবসা শুরু করা যায়, চীনের অর্থনৈতিক উন্নয়ন একেবারে পাকা। বলি, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি সেভেন সিস্টার? আপনি ভাগ বাটোয়ারা করছেন, কে আসবে, কে নেবে, কে ওখানে শিল্প করবে, আপনি কে মশাই? এই যে চীনে গিয়ে আপনি বললেন, তার ফলটা কি হলো? গার্ডিয়ান অব দ্য সি আপনার টিকিটা কুচ করে কেটে দিল। এবার কি হলো? পন্ডিতের যদি টিকি চলে যায়, পন্ডিতের তো সবই গেল। ধুতি খুলে দেওয়ার থেকেও বেশি লজ্জাকর জিনিস, পন্ডিতের টিকি চলে গেছে। এখন আপনার গার্জিয়ানগিরির কি হবে তাই ভেবে দেখুন। আর যে আপনার বাপ চায় না, সে তো এখন ট্যারিফের যে ঝাড় পড়েছে, সে এখন মোদিজিকে এসে স্মরণে পড়ে গেছে যে আপনার সঙ্গে সুসম্পর্ক চাই। এবার আপনি হয়ে গেলেন আমের আটি, খোলসা টোলসা সব ছেড়ে গেল, আমি দুধে মিলে গেছে, আপনি আমের আটি হয়ে ঘোরাঘুরি খান। আপনার তো শিক্ষা হবে না। আপনি দেখলেন পাকিস্তানের কি হাল হয়েছে, বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, শ্রীলঙ্কার কি হাল হলো? শ্রীলঙ্কা এখন ডেকে নিয়ে এখন যৌথ সামরিক মহড়ার জন্য এখন ভারতের সঙ্গে চুক্তি করে ফেলেছে। মালদ্বীপের বিদ্রোহী আমাদের যে প্রেসিডেন্ট রয়েছে মোহাম্মদ মইজু, তা সে খুব ভারতের বিরুদ্ধে খুব বিষোদ্গার করেছিল, ইন্ডিয়া আউট। সেখান থেকেই তো আপনাদের ওই লোকজন সব যারা তাতায় ফ্রান্স আর আমেরিকা থেকে, তারা যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালু করেছিল, যেটা আলটিমেটলি এসে বৈষম্য বিরোধীরা দাঁড়ালো। তো ইন্ডিয়া আউট করে মালদ্বীপের প্রেসিডেন্টের মইজুর কি অবস্থা হয়েছিল, শেষে এসে নাকে খত দিয়ে মোদিজিকে বাপ ডাকতে হলো। প্রচন্ড আর কেপি ওলি, তাদের যে মস্তানি ছিল ভারতের বিরুদ্ধে, বিষোদ্গার, ভারতের বিরুদ্ধে শত্রুতা, দুজনের পেছনে এমন হনুমানের আগুন লাগিয়ে দিয়েছে
আর রয় এমন খেলে দিয়েছে, এখানে এখন রাজতন্ত্র সেখানে আবার বসানোর জন্য চারদিকে একেবারে বিক্ষোভ মিছিল ফিছিল শুরু হয়ে একেবারে নেপালটা পুরো উত্তপ্ত হয়ে গেছে। এইদের থেকে তো আপনার শিক্ষা হবে না। মায়ানমারের কি অবস্থা হলো, এই যে জুনটা সরকার বা জান্তা যাই বলুন না কেন, উচ্চারণে কি হবে আমি জানি না, আমি তো জুনটাই বলি। জুনটা সরকারের কতদিন, আর মাস 6 টিকে থাকবে, তারপর জুনটা সরকারের হাত থেকে মায়ানমার বেরিয়ে যাবে। কারণ আগে চীন ফান্ডিং করছিল, এখন চীন ফান্ডিং করা বন্ধ করে দিয়েছে। এক হচ্ছে চীনের অর্থনৈতিক সংকট, আর 2 হচ্ছে চীন এখন বুঝে গেছে যে আরাকান আর্মির সঙ্গে হাত না মেলালে পরে কোনোভাবেই তার সম্পদ রক্ষা করা যাবে না। ফলে ভারতের বুদ্ধি মেনে ভারত যেমন আরাকান আর্মির সমস্ত রিবেল সদস্য যারা আছে তারা এসে যখন দিল্লিতে যেমন মিটিং করছে, তেমন এবার চীন ও আরাকান আর্মির সঙ্গে বসে পড়ছে। তাহলে হলো ব্যাপারটা দাঁড়ালো কি, ব্যাপারটা এটা দাঁড়ালো যে আপনার হাত থেকে চীন চলে গেল, তুর্কি তো নাকে কাঠি দিয়ে হাঁচবে না, ভারত সমস্ত রাস্তাগুলো আপনার বন্ধ করে দিল। এইবার রইল স্থলপথ। স্থলপথে শুধু 2 জায়গা খুলে রেখেছে, নেপাল আর ভুটান। এই 2 জায়গায় আপনারা যেটুকু বস্ত্রশিল্প বেঁচে আছে সেই বস্ত্রশিল্পটুকু আপনারা ওই নেপাল ভুটান ছাড়া অন্য কোথাও আপনি বেচতে পারবেন না। তাহলে পরে আপনাকে বড় জাহাজ ভাড়া করতে হবে, জাহাজ ভাড়া করে সেই জাহাজে করে আপনাকে ইউরোপ আমেরিকায় পাঠাতে হবে। সেটা আপনার পক্ষে কতটা সম্ভব সেটা একবার ভেবে দেখুন, কারণ আপনার পকেটে পয়সা নেই। আর IMF এর 4র্থ কিস্তির টাকা আপনি পাবেন বলে এখন মনে হচ্ছে না, কারণ আপনার 3 কোয়ার্টার বেরিয়ে গেছে, আর তাতে যে অর্থ আপনার রাজস্ব আদায় করার কথা ছিল সেই রাজস্ব আপনি আদায় করতে পারেননি এখনো পর্যন্ত। আর 1 কোয়ার্টারে আপনার এখনো পর্যন্ত অর্ধেক যা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে তার অর্ধেক তুলেছেন, আর অর্ধেক বাকি আছে, যে অর্ধেক আপনি জোগাড় করতে পারবেন না। ফলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে টাকা আপনার কাছে আসবে না। রইল ষোড়শ, কত দেবে, 100 মিলিয়ন দেবে, 200 মিলিয়ন দেবে, তার বেশি ষোড়শের তো অত টাকা নেই। একটা ব্যক্তি সে 100 মিলিয়ন 200 মিলিয়ন ধরে না 500 মিলিয়ন দিল, কিন্তু আপনার তো দরকার হচ্ছে বিলিয়ন বিলিয়ন, অন্তত 10 বিলিয়ন 15 বিলিয়ন টাকা না হলে তো আপনার তো দেশ চলবে না। ফলে আপনার ঝাঁপে লাঠি। এর পরবর্তীকালে কি হতে পারে এবার আমি বলছি, খাতা কলম নিয়ে লিখে রাখুন, লিখুন। এরপরে যেটা হবে, গরম যত গরম বাড়বে, বিদ্যুতের বিল আপনি দিতে পারবেন না, আদানি বিদ্যুৎ কাটতে শুরু করবে। এখন কত মেগাওয়াট দিচ্ছে আমি জানি না, যাই হোক সেটা আবার কাটাকাটি শুরু করতে করতে আবার 500 মেগাওয়াট কি 600 মেগাওয়াটে নিয়ে আসবে। তারপর টাকা মেটাতে 100 না পারলে গ্রিড বন্ধ করে দেবে। আমাদের ভারতবর্ষের ন্যাশনাল গ্রিড দেওয়া আছে, ন্যাশনাল গ্রিডে সে পাওয়ারটাকে ট্রান্সফার করে দেবে। তাহলে আপনার যেটুকু কলকারখানা ছিল সেটুকুও গেল। এইবারে যে স্থলপথ যেটা আছে, আপনি একবার স্থলপথ দিয়ে একবার কথা বলুন যে স্থলবন্দর আমাদের, একবার বলুন, তখন দেখবেন এই নেপাল ভুটান যে 2টো খোলা আছে, মায়ানমারের অ্যাক্সেস কিন্তু আপনার নেই। মায়ানমারের অ্যাক্সেস দেয়নি, দিয়ে শুধু দিয়েছে নেপাল আর ভুটান। এইটুকু ছোট ছোট রসগোল্লার মতো 2টো রাষ্ট্র, কত বেচবেন? এবার কি হবে, যখন আপনি ফল সবজি যত এই সমস্ত জিনিসপত্র পাঠাবেন না, পচনশীল বা মাছ ফাছ যা পাঠাবেন আপনি, দেখবেন ট্রাক ডিলে হচ্ছে, মাল যাতে ওখানে বসে যায়, যাতে আপনি লসটা আপনার ঘাড়ে পড়ে। কারণ সে তো দেবে না, পচা মাল দিলে সে তো উল্টো পার্টি তো সে তো নেবে না। তাহলে আপনার বিদ্যুৎ বন্ধ হলো,
আপনার এদিকে সমুদ্রপথ বন্ধ হলো, আপনার স্থলপথে যে জিনিসগুলো যাবে, কাঁচামাল যেগুলো পচনশীল, সেগুলোকে ধীরে ধীরে গলা টিপে আটকে দেওয়া হবে। তারপর হবে যেটা, সেটা হচ্ছে এইবার আর্ম টুইস্ট। এইভাবে তো আর্ম টুইস্ট করে ভারত। এইবার যেটা হবে, এই যে আপনার খাদ্য সামগ্রী যাচ্ছে না, লিখে রেখে দিন একটা একটা করে, এই যে খাদ্য সামগ্রী দেখবেন ধীরে 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 কাট করছে, কাট টু সাইজ, কাট টু সাইজ, কাট টু সাইজ হবে, আস্তে 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 কমাবে। আপনার দেশের লোক যখন পেটে হাত পড়ে যাবে, তখন আপনাকে ওই যমুনা ভবন থেকে টেনে বার করে আপনার কাচ্চা ফাচ্চাগুলো খুলবে। আত্মা থেকে যদি বাঁচতে চান, তাহলে আব্বা হুজুর বলে সোজা ড্রাইভ দিন। মোদিজির পায়ে আব্বা হুজুর বলে সোজা ড্রাইভ দিন, যে ঠিক আছে আমি ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনার কাছে আসছি, আমরা ভেতরের সমস্যা ভেতরে মিটিয়ে নিচ্ছি, ওয়াকারুজ্জামানকে দিয়ে আমি সমস্ত কিছু এখানে ঠান্ডা করে দিচ্ছি, শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, শান্তিতে সব হয়ে যাবে। ভারত অশান্তি চায় না, একটা গাজা ফাজা হোক ভারত চায় না। আর শান্তি মতো যদি করতে হয়, ইউনুচ্চা আপনাকে এই পথটাই বাঁচতে হবে। আপনার সামনে কিন্তু বিকল্প কোনো পথ নেই, বিকল্প একটাই পথ, একটাই পথ, যে পথটা মইজু ধরেছে, যে পথটা শ্রীলঙ্কা ধরেছে, যে পথটা নেপালের রাজা ধরছে, সবাই যে পথটা ধরছে, আব্বা হুজুর বলে পায়ে ড্রাইভ দিয়ে দিন, তাহলে বেঁচে যাবে। না হলে পরে আপনার ল্যাঙ্গটটুকুও কিন্তু থাকবে না। সবে তো ঝাঁপে লাঠি পড়েছে, এবার বুঝতে পারছেন গার্জিয়ান অফ দ্য সির মানে কি? বুঝিয়ে দিয়েছে তো ভারত। এই গার্জিয়ান অফ দ্য সি আর একবার বলে দেখবেন, তাহলে পরে দেখবেন, এবার বলবেন তো যে গার্জিয়ান অফ দ্য স্কাই এয়ার রুট, বলে দেখুন একবার, আপনার আর একটা টিকিট টাক করে কেটে দেবে। তো যাই হোক দর্শক, আগামী দিনগুলোর জন্য সুন্দর একটা প্ল্যানিং দেখার জন্য আপনারা অপেক্ষা করুন, আর ইউনুচ্চার জন্য আপনারা প্রার্থনা করুন, তার ল্যাঙ্গটটুকু যেন বজায় থাকে। সবাই ভালো থাকবেন।